নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে একটা বেশ সরস রচনা নিয়ে এসেছি। লেখাটি নবনীতা দেবসেনের এবং এটি গল্পের আকারে লেখা হলেও এটি নবনীতা দেবসেন এবং অমর্ত্য সেনের বিদেশে বসবাসকালীন নববিবাহিত দাম্পত্যের কিছুদিনের ঘটনা বলি। এখানে নাম যদিও করা নেই, কর্তাগিন্নির আলাপনে পরিবেশিত হয়েছে, কিন্তু বেশ ভালো মতোই সেটি বোঝা যায়। আজকে চলুন সেটি আমরা উপভোগ করি। আমার মনে হয় আপনাদের বেশ ভালো লাগবে। নবনীতা দেবসেনের লেখা সেদিন দুজনে। এক যে ছিলেন কর্তা, তার ছিল এক গিন্নি। কর্তাটি ফর্সা, ধপধপে, লম্বা চওড়া, গিন্নিটি কালো কেলো, ছোটোখাটো। কর্তা স্বল্পভাষী, গিন্নি বাক্য নির্ঝর। কর্তা যেমনই সভ্যভব্য, কেতাদুরস্ত, শান্তশিষ্ট ভদ্রলোক, গিন্নি তেমনই ছটফটে, দুরন্ত, সভ্যতা বিবর্জিত বন্য প্রাণী। দুর্ধর্ষ গিন্নিকে সামলাতে সামলাতে ভালো মানুষ কর্তার প্রাণ যায়। এহেন গিন্নিকে নিয়ে কর্তা সংসার পেতে বসলেন কোথায়? না 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই মার্কিন মুলুকে। গিন্নি সেখানে ছাত্রী আর কর্তা সেখানে মাস্টার। অবশ্যই কর্তার বাড়িটাই গিন্নির পক্ষে স্কুল। গিন্নি দিবারাত্র উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলছেন, ভুলভাল কাজকর্ম করে ফেলছেন, আর কর্তা বেচারা সেগুলো কারেক্ট করতে করতে নাজেহাল। যেমন ধরুন, একজন অতিথি এলেন চমৎকার একটি নতুন কোট গায়ে দিয়ে। আসবা মাত্র গিন্নি উচ্ছ্বসিত হয়ে উঠলেন, আরে আরে, এই কোটটাই বুঝি তুমি কিনেছ? বাহ, অমুকের দোকানের ছেলে তো। আমিও এটা শো উইন্ডোতে দেখেছিলুম, নেব ভেবেও ছিল। ইস, কি সস্তাতেই দিচ্ছিল ওটা, কিন্তু শেষ পর্যন্ত নিলুম না, কেননা উনি বললেন রংটা বড্ড ক্যাটকেটে, বাঙাল মার্কা, তাই না গো? কর্তা গোড়া থেকেই টেবিলে তলা দিয়ে গিন্নি শ্রীচরণের সতর্কতামূলক মৃদু টক্কর দিচ্ছিলেন। এবারে বোধ হয় ততটা মৃদু আর রইল না, কেননা গিন্নি কোকিয়ে উঠলেন, উফ, ও কি হচ্ছে? লাগে না বুঝি? তোমার পায়ে সুজুতো আর আমার পায়ে যে চটি। অম্লান বদনে কর্তা বললেন, ওহো, লেগে গেল নাকি? দুঃখিত। কিন্তু গিন্নি তাতেই যে থামবেন তা তো নয়। হা, তখন থেকে ইচ্ছে করে ধাক্কিয়ে এখন আবার বলছো লেগে গেল নাকি? বারে মজা। এহেন ধর্মপত্নীকে জন্মের ভাত কাপড় প্রমিস করে ফেলে কোন পতিদেবতার প্রাণ ওষ্ঠাগত হবে না? কখন যে গিন্নি কি করে বসেন। একদিন পাশের বাড়ির ডিনার সেট ধার করে এনে এক বিখ্যাত ব্যক্তিকে কর্তাগিন্নি নেমন্তন্ন খাওয়াচ্ছেন। মহামান্য অতিথি বাসনের প্রশংসা করতেই গিন্নি মুখ খুললেন, এটা অবশ্য আমাদের জিনিস নয়, খুব সাবধানে ব্যবহার করবেন কিন্তু। স্মিথের বউয়ের কাছ থেকে ধার করে এনেছে কি না? আমাদের কাছে ডিনার সেট তো নেই। গত সেটটা উনি যে 7 দিনেই ভেঙে শেষ করে দিলেন, যাতে ওকে বাসনটা আর না মাজতে দেওয়া হয়। আমিও তেমনি ছাড়বার পাত্র নই। বাবা, এমন আনব্রেকেবল প্লাস্টিকের সেট কিনেছি, দেখি এখন কেমন নামে যে পারেন। গিন্নির বাকবিস্তারে কর্তা বেচারার মুখের চেহারাটি তখন ভেঙে ফেলা কাঁচের বাসনের মতোই, আর অতিথিদের মুখের চেহারা ততোধিক করুণ। তাদের মুখে আনব্রেকেবল প্লাস্টিকের হাসি। এহেন কর্তাগিন্নি একবার এরোপ্লেনে চড়ে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিচ্ছেন। হেনকালে বাঁধিল প্রলয়, অর্থাৎ ঝড় উঠল। ওহ, সেই কি তুমুল ঝড়, যার মার্কিনী নাম বৈদ্যুতিক ঝঞ্ঝাবাত্তা, ইলেকট্রিক স্টর্ম। যাত্রীরা প্রত্যেকে যে যার পেটে কোমর বন্ধে হেঁটে ভয়ে কম্পমান। এমনকি স্টুয়ার্ডদের পর্যন্ত সিটে বসিয়ে দেওয়া হয়েছে বেল্টবন্দি করে। প্লেনটা নাগরদোলার মতো খেল দেখাচ্ছে, উপরে নিচে ডাইনে বাঁয়ে, যেন স্বাধীনতা দিবসে এয়ারফোর্সের শো দিচ্ছে। কখনো ঘাস বিচালি, কখনো দোল, যাকে বলে ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা, ঠিক তাই।
জানলার বাইরে কালী পুজোর বাজির মতো অঝরে বিদ্যুৎ ঝলসাচ্ছে, যেন ডিজনিল্যান্ডের কোনো বানানো দুর্যোগের জগৎ। মিশকালো আধার ছেড়ে খুঁড়ে জানলায় বিদ্যুতের শিখা লকলক করে উঠছে। ক্যাপ্টেন সবিনয়ে এবারে জানালেন, প্লেনের রাডার যন্ত্র অকেজো হয়ে পড়েছে অতিরিক্ত বৈদ্যুতিক চাপে, এখন ভগবানই ভরসা। একবার তো প্লেনটা এমনই ওঠানামা শুরু করলো যে সিটের মাথার উপরে সরু তাক থেকে ব্রিফকেস, হ্যান্ডকেস ইত্যাদি ধুপধাপ নিচে পড়তে লাগলো। তখনকার দিনে ছোট প্লেনে ওপরের তাকে ছোট মালগুলো রাখতে দিত, এখন অবশ্য আর দেয় না, ঠিকই করে। এবারে প্লেনে মৃত্যু ভয়ের হিম শীতল আবহাওয়া ছড়িয়ে পড়েছে। গুনগুন করে ভ্রমর গুঞ্জনের মতো ইংরেজি প্রার্থনার মৃদুধ্বনি জমাট বাঁধছে বাতাসে। আমাদের কর্তা গিন্নিও বসে আছেন সেই প্লেনে। কর্তা একজন দায়িত্বশীল পুরুষ, অতএব অত্যন্ত উদ্বিগ্ন হলেও সেটা চেপে রেখে ছেলে মানুষ গিন্নির হাতটি নিজের শক্ত মুঠোয় ধরে নীরবে ভরসা জোগাচ্ছেন, মুখে বাক্য নেই। কামরার বাতাসে মেরজাপ টানলে টং করে টঙ্কার হবে এমনই ঝনঝনে টেনশন। এই সংকটময় মুহূর্তেও শ্রীমতী বখতিয়ার খিলজির মুখে কথার যেন শেষ নেই। কর্তার মুখে শুধু মনোসিলেবিক উত্তর, ওগো উফ, কি ভীষণ ঝড় না। আচ্ছা, আমাদের পাসপোর্টগুলো কোথায় গো? কেন, ঠিক আছে তো পকেটে? বলো না কোনখানটায় আছে? আছে 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 মানে কই, বের করো না। বুক পকেটে? ব্রিফ কেসে। হ্যাঁ, শিগগির বের করো না গো লক্ষ্মীটি, খুব দরকার। কেন? আমারটা আমাকে দাও, তোমারটা তোমার কাছে থাক। কেন? কেননা প্লেনটা তো ঝড়ে পড়েই যাবে বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে আর পাসপোর্ট? বাহ, পাসপোর্টটা সঙ্গে থাকলে তবেই না ওরা ডেড বডি আইডেন্টিফাই করতে ওদের সুবিধে হবে। তোমারটা তুমি রাখো, আমারটা আমি। পুড়ি টুড়ি তো ছাই হয়ে যাব সবাই, ওরা চিনবে কি করে কোনজন কে? বাড়িতেই বা খবর দেবে কি করে? বিদেশ বিভূতিতে অকালে মরছি, একটা খবর তো অন্তত। দূরদৃষ্টি সম্পন্ন ঘোর সংসারী লোকের হিসেবে সুরে গিন্নি কথা অসম্পূর্ণ রাখেন। এত উদ্বেগেও হেসে ফেললেন কর্তা এবং ঝরঝর করে অনেকগুলো কথা বলেও ফেললেন একসঙ্গে, গিন্নির নিরেট নির্বুদ্ধিতায় চমৎকৃত হয়ে। তোর পাগলি, মানুষ পুড়ে যাবে আর পাসপোর্টগুলো বুঝি পুড়বে না? এমন কথা তোমাকে কে শেখালো? পাসপোর্ট বুঝি ফায়ার প্রুফ ম্যাটেরিয়ালে তৈরি হয়? ওহো, তাই তো। গিন্নি এবার খুবই লজ্জিত, যার পর নয় অপ্রতিভ। হ্যাঁ সত্যি তো, আগুন লাগলে পাসপোর্টও তো পুড়ে যাবে। তবে ইস, কি বোকা আমি। ওই একটা ব্ল্যাক বক্স না কি যেন, কেবল সেটাই পড়ে না শুনেছি। তার মধ্যে তো আর ঢোকা যাবে না। যাকে, ওর চেয়ে বরং ওসব ভাবনা ছেড়ে দিয়ে আমি এখন বরং একটু ভগবানেরই নাম করি বাবা। কথায় বলে কি না, মরণকালে হরি নাম, তাই করি। হরে কৃষ্ণ হরে হরে। তারপরে কর্তার কী করণীয় সেই বিষয়ে বিশেষভাবে চিন্তিত হয়ে পড়লেন গিন্নি। কিন্তু তুমি তো আবার ভগবানে বিশ্বাস করো না, তুমি তাহলে কি করবে এখন? গিন্নি ভুরু কুঁচকে ঠোঁট কামড়ে চশমা নাকে নামিয়ে খানিক ভাবলেন। গভীর চিন্তায় নিমগ্ন হলেন বলা যায়। তারপরে ইউরেকা বলার মতো আবিষ্কারের আহ্লাদে উজ্জ্বল হয়ে উঠে বললেন, এক কাজ করো, তুমি বরং লিটল রেড বুকের বাণীগুলো মনে করো। এই বইটা ঠিক গিন্নির খুদে লাল পকেট গীতাটার মতোই মিষ্টি দেখতে, হুবহু একই সাইজেরও। কর্তা এবার তেড়ে ফুড়ে ওঠেন, আজ এবার আর কি রাখো তো, ইডিয়টের মতো যত রিয়াকশানেরই রসিকতা। একটুখানি চুপ করে থাকবে? হ্যাঁ, একটু সিরিয়াস হও, ফর হেভেনস সেক। হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি। কি লেট মি কি? চোখ গোল গোল করে ফিকফিক হেসে বোকা গিন্নি একা একা ইয়ার্কি মারেন। বাইরে তখন অন্ধকার খান খান করছে, বিজলির উদ্দাম ঝলক, বাতাসের গতি সাইক্লোনিক। গিন্নি বলছেন, অবশ্যই হেভেন সেক নয়, গড সেক। এবার বিরক্তিতে চোখ বুজে ফেলে কর্তা বললেন, ইনকরিজেবল। কর্তার রাগে লাল মুখখানা দেখে গিন্নি এবার হাঁপ ছেড়ে নিশ্চিন্ত হন। যাক বাবা, এই তো কর্তার নর্মাল ভোকাবুলারি ফিরে এসেছে, আতঙ্কটা তাহলে কেটেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। গিন্নি এবার কর্তার হাতটি মুঠোয় চেপে ধরেন। আকাশও কিছুটা সামলে ওঠে ইতিমধ্যে, আর কর্তা গিন্নির উড়োজাহাজ অচানক অন্য এক বিমানবন্দরে নেমে পড়ে ঝপ করে। তক্ষুনি গিন্নি সুর পাল্টে বলে ফেলেন, এই তো আমরা ফিলাডেলফিয়াতে এলুম, অথচ হায় রে, ডানা মারিয়ার সঙ্গে দেখাটা করা হলো না, বলে কর্তার কানের কাছে অবিশ্রাম ঝিঝিট রাগিনীতে শোকগাথা গাইতে লাগলেন। অবশেষে আমি ক্লান্ত প্রাণ এক স্টাইলে কর্তা এই সান্ত্বনা বাক্যটি উচ্চারণ করলেন,
নেক্সট ইলেকট্রিক স্টর্মের সময় নেমে গিয়ে তোমার বন্ধুর সঙ্গে দেখা করে গেলেই হবে। এই বলে তুমি আমায় ফাঁকি দিচ্ছ, হ্যাঁ? বলে গিন্নি ঠোঁট ফোলালেন। ততক্ষণে অল অ্যাবোর্ড হাঁক পড়েছে, ঝড় থেমে গেছে, প্লেন উঠতে রাজি। কর্তাগিন্নি যখন সংসারটি সদ্য পাচ্ছেন তখন নিত্যি কিছু না কিছু ক্রাইসিস উৎপন্ন হতো। গিন্নি রান্নাবান্না শেখেননি তখনও, কিন্তু কর্তাকে দুটি রেঁধে বেড়ে দিতে হবে তো, নইলে আর গিন্নি কিসের। অতএব ভাতের ডেকচি উনুনে চড়িয়ে টেলিফোন। ললিতা, ছেড়ে দেবো এবার? কী ছাড়বি এবার? সিনে ক্লাবের টিকিট? তুই চাল রে চাল, ভাত হচ্ছে না? জল ফুটছে? মানে মানে জোরে জোরে ধোঁয়া বেরোচ্ছে? জলটাতে কি বেশ বুদবুদ হচ্ছে? ঢাকনাটা নজর করে দেখ দেখি ওঠাপড়া করছে কিনা। ওহো, সেই জেমস ওয়াট, ধর দেখে আসছি। ফোন নামিয়ে গিন্নি হাঁড়ি পরীক্ষা করতে ছোটেন। কর্তাগিন্নির পবিত্র সংসার ধর্ম তখন এই স্টেজে। গিন্নিমার ছোটবেলায় দেশলাই জ্বালাতে খুব ভয় করত। এখন রান্নাঘরে ঢুকে সেই ভয়টা একটু একটু করে কমে আসছিল, কিন্তু একটা ঘটনায় আবার গিন্নি পুনর্মূষিক হয়ে গেলেন। সেই গল্পটাই বলি। আগাগোড়া কাঠের তৈরি 3 তলা বাড়ি, খুব পুরনো ধরনের গ্যাসের উনুন সেখানে। এদেশের মতোই দেশলাই জেলে ধরাতে হয়, পাইলট ল্যাম্প নেই। সদ্য বিবাহিত কর্তাগিন্নি কপতি সম উচ্চ বৃক্ষ চড়ে বাস করবেন বলে 3 তলার চিলে কুঠুরিটা অল্প স্বল্প টাকাতে ভাড়া নিয়েছেন। মাস্টারমশাই হলে কি হবে, কর্তার বয়সটা তো তুচ্ছতাচ্ছিল্য করবার মতো, তাই মাইনেটাও বেশ তুচ্ছতাচ্ছিল্য করবার মতোই। তাই ঘর সাকুল্যে মাত্র 1.5খানি। বড় ঘরটি 5 কোণা, পঞ্চম কোণে একটু রান্নার ব্যবস্থা আছে। এই ঘরটা গিন্নির দারুণ পছন্দ, কেননা ঘরের ঢালু ছাদ, অসম দেয়াল এবং মেঝে প্রায়ই আশ্চর্য জায়গায় এসে পরস্পরের সঙ্গে হঠাৎ মিলেমিশে গেছে। বড় মজার এবড়ো খেবড়ো এই ঘরখানা, অদ্ভুত এলোমেলো তার গড়ন পেটন, কখনো পুরনো হয়ে যায় না, কোনা ঘুপচিতে ভরা। কর্তাটি লম্বা মানুষ কিন্তু সাবধানী, তাই যখন তখন যেখানে সেখানে নেমে আসা ছাদে তার উঁচু মাথা কদাচও ঠুকে যায় না। অথচ ছোটোখাটো গিন্নির মাথাটি অনবরত ঠুকে যেন আলুকাবলি ঠোঙা হয়ে গেছে, এতই তিনি অন্যমনস্কা। হরেক রকম রঙের টিন আর বুরুশ কিনে মনের সুখে আশ মিটিয়ে ছাদে দেওয়ালে যত্রতত্র এতোয়াল বেতাল রং করছেন গিন্নি, আর তার সঙ্গে মিলিয়ে রং বেরঙের কুশন কিনে এনে ঘরময় ছিটিয়েছেন আরামপ্রিয় কর্তা। ঘরখানাকে বড়ই সুখী দেখায়, বড় হাসি খুশি। জীবনের প্রথম সংসার, বড় যত্নে বড় আদরে দুজনে মিলে তাই 1.5খানি কামরা সাজিয়েছেন, গুছিয়েছেন মরা সেকেন্ড হ্যান্ড আসবাবপত্র আর জ্যান্ত কচি সবুজ গাছপালা দিয়ে। একটা গাছে মস্ত চওড়া সবুজ পাতার বাহার, আরেকটা গাছে বেগুনি ফুল ফুটে আছে থোকা। একটা খুদে গাছে খুদে কমলা লেবু টুনি বাল্বের মতো জ্বলছে, আর একটা ছোট লঙ্কা গাছে লাল টুকটুকে লঙ্কা ঝুমঝুম করছে। বসার ঘরেই বাস, রান্না খাওয়া, বাসন মাজা, পড়াশুনো, আড্ডা, আরাম সব। আর আধখানা ঘরটাতে শোয়া, প্রকৃত অর্থে শয়ন মন্দির সেটা। জোড়া খাটটি ছাড়া আর কিছুই ও ঘরে আঁটে না। অতি কষ্টে দেয়াল আলমারি পাল্লাটা ভাগ করা যায়। বাথরুমে একটা বাঘ পেয়ে চটা ওঠা বাথটাব আছে, যা কেবল জাঙ্ক ইয়ার্ডে আর মিউজিয়ামেই পাওয়া যায়। এখন সর্বত্র সাবারে চল হয়েছে, আর বাথটাব মানে টালি পোর্সেলেনের রাজকীয় ব্যাপার। এমনি একখানা খুঁড়োওয়ালা বাথটাব দিয়েই দিব্যি এই বাড়িটার বয়স মাপা যায়। গোটা বাড়িটাই খুব ছোট্ট, 2 কামরার। 3 তলা চিলে কামরায় আমাদের বঙ্গজ কর্তাগিন্নি থাকেন, আর তাদের ঠিক নিচে 2 তলার ফ্ল্যাটে 2জন সন্ডা মার্কিনী ছাত্রের বাস। তারা একটু লরেল হার্ডির মতো, একজন দৈত্যাকৃতি, 6.5 ফুট লম্বা, অন্যজন বেটে খাটো। তারা একদম মিশুকে নয়, দিন রাত্রি পড়াশোনা করে আর ফাঁক পেলে ভালো রাঁধে। সিঁড়ি দিয়ে উঠতে কর্তাগিন্নির ঘ্রাণেন ও অর্ধভোজনাম হয়ে যায়। সবচেয়ে পুরনো বাসিন্দা থাকেন সবচেয়ে নিচে, 1 তলায় একা এক খুনখুনে থুরথুরে বুড়ি। তার ফোকলা মুখের হাসিটি ভারী মিষ্টি, গুড মর্নিংটি গিন্নির বড়ই প্রিয়। বাড়িওয়ালা নিজের বাসা চার্লস নদীর ওপারে শহর বস্টনে। এই খেলনা বাড়িটি যতই ঝরঝরে হোক, কর্তাগিন্নির মনে ধরেছে এবং পকেটেও।
সন্ধেবেলা কলেজ থেকে ফিরে কর্তাটি 1 কাপ গরম কফি আর একটি পড়ার বই হাতে করে 3তলা ছাদের আরাম কেদারায় গা এলিয়ে পা দুটি $2 দামের টেবিলে তুলে দিয়ে $1.5 দামের স্ট্যান্ডিং ল্যাম্পটির আলোর তলাতে গুছিয়ে বসেন। আর গিন্নি রান্নাঘরে, অর্থাৎ 3 গজ তফাতে রান্নাবান্নার কোণটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটনো কঠিন কুটুর কুটুর, বাসন মাজেন খুটুর খুটুর, আর গড়গড় করে কথা বলেন সারাদিন কলেজে কি হলো এইসব। কত বই পড়তে পড়তে হুঁ হাঁ করেন, কখনো কখনো ভুলভাল জায়গায় হুঁ বলে ফেললেই সর্বনাশ। তক্ষুনি গিন্নি পেছন ফিরে তাকান, ওহ তুমি বই পড়ছো, কিছুই শুনছিলে না। কর্তার অমনি ভয় বুক শুকিয়ে যায়, কিন্তু সেসব স্বীকার করার পাত্র তিনি নন। শুনবো না কেন, তুমি জিজ্ঞেস করো না, প্রশ্ন করে দেখো কি জানতে চাও, শুনেছি কিনা বুঝতে পারবে। গিন্নিও ছাড়বার পাত্র নন। বলো তো, আজ প্রফেসর হ্যাবি লেভেন কার সঙ্গে আলাপ করিয়ে দিলেন? এইমাত্র এটাই বললুম তোমাকে। কার সঙ্গে বলো তো? অপ্রতিভ কর্তা শেষ রক্ষা করতে পারেন না। বলবো না, যাও। দেখলে তো, কিচ্ছুই তার মানে শুনছিলে না। অভিমানে গলা বুঝে আসে গিন্নির, ঠোঁট ফোলান। কর্তার কফিও শেষ। অগত্যা বই নামিয়ে ফেলে কর্তাকে এবার উঠতেই হয়। সম্মুখে কর্তব্য পালনের গুরুদায়িত্ব, এখন আশু কর্তব্য মানভঞ্জন। 5 মিনিট পরের দৃশ্য, গিন্নি আবার গুনগুনিয়ে গপ্প করছেন, কর্তা আবার ভুরু কুঁচকে বই পড়ছেন আর হুঁ হাঁ করছেন। সামনে নতুন কফির ধোঁয়া। সেদিনও এমনই চলছিল। গিন্নি একসময় বললেন, দেশলাইটা একটু দাও তো। কর্তা 3 ইঞ্চি দীর্ঘ বিশাল কিচেন ম্যাচেস দিয়ে অনবরত চুরুটটাকে ধরাচ্ছিলেন। আজকাল আবার কফির সঙ্গে এটা নতুন জুটেছে। কর্তা সিগারেট ছেড়ে চুরুট খেতে শিখেছেন, কেননা চুরুট কর্তার কচি কচি চেহারায় বেশ একটা ওজন এনে দেয়। বেশ ভারী দেখায় মুখে মোটকা একখানা 4 চিলি চুরুট গোঁজা থাকলে। কিন্তু ঝামেলাও কম নয়। একটু অন্যমনস্ক হলেই অভিমানী চুরুট নিভে যেতে চায়। কিছুতেই এই চুরুটটাকে একটানা জ্বলন্ত রাখার কায়দাটা আয়ত্ত হচ্ছে না কর্তার। তাই অনবরত ফসফস করে দেশলাই জ্বালাতে হয়, অন্তত 10টা কাঠি লাগে, পরে চুরুট। গিন্নি চাইতে অন্য মনে দেশলাইটা ছুঁড়ে দেন কর্তা গিন্নির দিকে, কিন্তু গিন্নি তো তখন পেছন ফিরে পেঁয়াজ কুচাচ্ছেন আর থেকে থেকে চোখে জল মুছছেন। খানিকটা জল পেঁয়াজের জন্য, আর বাকিটা 7 সমুদ্র 13 নদীর পারে ফেলে আসা 2টো বুড়ো বুড়ির জন্য। আহা, সেই তো রাঁধতে শিখলাম, অথচ ওদের কোনো দিন রেঁধে খাওয়ানো হয়নি। কে জানে কবে পারবো। গিন্নি এসব ভাবছেন আর চোখ মুছছেন আর পেঁয়াজ কুচোচ্ছেন। মহামান্য দেশলাই এ শুভাগমন টের পেলেন না। আর দেশলাই তো নয়, যেন স্বয়ং দুর্বাসামুনি। বাপরে, প্রথমে ঠক, তারপরে ফুস, দুবার দুটি মৃদু শব্দ, এক মুহূর্ত আগুনের ঝলসানি। গিন্নি পেছন ফিরে এক ঝলক তাকালেন, কর্তা বই থেকে এক পলক চোখ তুললেন, অমনি দুম, বিস্ফোরণের একটা চাপা গর্জন হয়ে বিপুল ধূম্রজালে বিশ্ব চরাচর সমাচ্ছন্ন। ঘরের ওপ্রান্ত থেকে একটি আর্ত রব উঠল, এই তো আমি, পারফেক্টলি অল রাইট। তুমি? বলতে বলতে রামভক্ত গিন্নি এক লম্ফে সরু টেবিলটা ডিঙিয়ে কর্তার বক্ষলগ্না হন। গিন্নির বয়স 20-22-এর বেশি না, স্বভাবটা ঠিক চড়ুই পাখির মতোই চঞ্চল, কিন্তু নিজের সম্পর্কে তার বদ্ধমূল ধারণা যে তিনি আস্ত একটি বোধিবৃক্ষ। তাঁর তুল্য শান্ত, মাথা ঠান্ডা তথা প্রত্যুৎপন্নমতিত্ব ব্যক্তি ত্রিভুবনে বিরল। ত্রিভুবনে দ্বিতীয় কেউই অবশ্য গিন্নির এই অরিজিনাল ধারণাকে মদত দেন না। তাঁর আত্মীয়, গুরুজন, ইয়ার বন্ধু কেউই না, বরং উল্টে তারা মনে করেন গিন্নি ট্যালা, ক্যাবলা, অকারণে মাথা গরম করেন এবং কাণ্ডজ্ঞান শূন্য। পাগল ছাগলও বলে কেউ কেউ। বললে কি হবে, গিন্নি কিন্তু আত্মবিশ্বাসের অটল। অমন কাকে কান নিয়ে যাওয়া প্রকৃতি তার নয়। গিন্নি লোকের মন্দ কথায় কদাচও কান দেন না। তিনি অনেকবার লক্ষ্য করে দেখেছেন, পদে পদে মাথাটা গরম হলেও বিপদে আপদে মাথাটা ঠিক ঠান্ডা হয়ে যায়। যেমন সেবার এরোপ্লেনের বিজলি ঝঞ্ঝার মধ্যে। এবারও তাই হয়। কর্তাকে সান্ত্বনা দিয়েই নেক্সট মুভ হিসেবে গিন্নি দৌড়ে নিজের ভারী ওভারকোটটি এনে ছুঁড়ে দেন আগুনে। অবশ্য আগুন টাগুন দেখা যাচ্ছে না, ধোঁয়ায় ধোঁয়া ঘর, দম আটকে আসছে। তবে কথায় বলে, যেখানেই ধোঁয়া আছে সেখানেই অগ্নি। তারপর গিন্নির হাত ধরে টানতে টানতে কর্তা ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েন। যাবার আগে সাবধানে দৌড়গুলো সব টেনে দিয়ে যায়, যাতে আগুনটা সারা বাড়িতে ছড়িয়ে না পড়ে। যেন আগুনের অভ্যেস, ভদ্রলোকের মতো দরজা দিয়ে বেরিয়ে কলিং বেল টিপে অন্যের বাড়িতে ঢোকে। মুচমুচে কাঠের পলকা বাড়ি তো, চতুর্গৃহে দশা হতে সময় লাগবে না। চটপট অন্যান্য বাসিন্দাদের খবর দেওয়া দরকার। কিন্তু তার আগে আগুনে পশমের কম্বল চাপা দেওয়া নিয়ম। পশমের কম্বল বাড়িতে একটাও নেই। সেন্ট্রাল হিটিং আছে বলে এ বাড়ির কম্বলগুলো সবই নাইলনের। নাইলন তো বেশি বেশি জ্বালানি যোগায়।
সেটা খেয়াল করে গিন্নি সেই কম্বল না ছুঁড়ে কোট ছুঁড়েছেন, যেটা কিনা পিওর উলের। এই প্রত্যুৎপন্ন মতিত্বের জন্য সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়তে গিন্নির একটু পিঠ চাপড়ে বাহাবা না দিয়ে পারলেন না কর্তা। সেই সঙ্গে বলে দিলেন, দোতলায় গিয়ে কথাবার্তা যা বলার সেটা আমিই বলবো কিন্তু। কর্তার কাছে বাহাবা পেয়ে গিন্নি খুব খুশি। তারই মধ্যে দুঃখ দুঃখ প্রাণে একটু ভাবলেন, আহা, অত দামি কোটটা এতক্ষণে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা যেখানে মানুষের জীবন মরণের, সেখানে তুচ্ছ একটা কোটের মরণ বাচন নিয়ে ভাবলে চলবে কেন? দোতলায় নেমেই গিন্নি ভুলে ছাত্রদের বদ্ধ দুয়ারে দমাদম প্রচণ্ড ধাক্কা দিয়ে গেলেন। বাড়ির জানলা দরজা কেঁপে ওঠে ঝনঝনিয়ে। অমনি কর্তার মৃদু ধমক, ছি, বাড়িতে কি ডাকাত পড়েছে? হাজার হোক ওদের সঙ্গে আলাপ নেই তো। তিনি তো সামাজিক আদব কায়দা সম্পন্ন মার্জিত ভদ্রলোক, গিন্নি হলেনি বা বুনো প্রাণী। কর্তা শত বিপদেও সৌজন্য হারিয়ে ফেলেননি। কিঞ্চিত লজ্জা পেলেও গিন্নি বলতে ছাড়েন না, হা, ডাকাত না পড়ুক, আগুন তো লেগেছে, আমরা কি পাড়া বেড়াতে এসেছি নাকি? অতিকায় দীর্ঘদেহ কিশোরটি দোর খুলে দেঁতো হাসল। হায়, হাহাকার নয় অবশ্য, প্রীতি সম্ভাষণ। হ্যালো, সহাস্যে কর্তা বললেন। ক্যান আই হেল্প ইউ? আরও হাসি। কর্তাও আরও হাসেন। গিন্নি কেঁদে ফেলেন। আর কি, ঘরে আগুন লেগেছে, সময় বহিয়া যায় নদীর স্রোতের পায়, এই সংকটের মুহূর্তে হ্যালো হ্যালো করে লোকলৌকিকতা করে কেউ? এই কি ভদ্রতার সময়? গিন্নির মুখের চেহারাতেই বোধ হয় এসব বার্তা লেখা ছিল, অথবা তার দৌড় ঠ্যাঙানির ধরনে। সাহেব ব্যস্ত স্বরে নিজেই বলল, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ধন্য ধন্য, ভয়ের যদিও কোনো কারণ নেই, কিন্তু দো দেয়ার ইজ নো কজ ফর প্যানিক, বাট। অকস্মাৎ গোমরা হয়ে গেল বেয়াম্বির ছেলেটার শ্মশ্রুগম্ফুহীন হাসি মুখ। তারপর 6.5 ফুট শরীরটা দুমড়ে মুচড়ে মুখখানা কর্তার মুখের খুব কাছে নামিয়ে এনে ভুরু পাকিয়ে খিচিয়ে উঠল, প্যানিক? হোয়াই শুড আই প্যানিক, ম্যান? কর্তাটিও দম্বার নন, হলেনি বা 5 ফুট 10.5 ইঞ্চি। হাস্যবদনে সংযত কণ্ঠে তিনি জবাব দেন, দ্যাটস রাইট, ইউ শুড নট প্যানিক, বাট দেয়ার ইজ আ স্মল ফায়ার আপস্টেয়ার্স। অর্থাৎ ভয়ের কিছুই নেই, বাড়িতে কেবল যৎসামান্য আগুন লেগে গেছে। এই সৌজন্যপূর্ণ সংবাদটি শোনবা মাত্র ছেলেটার মুখের চেহারা পাল্টে গেল। ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠে কি বললেন? আগুন? ডিড ইউ সে আ ফায়ার? স্টিভি, স্টিভি, দেয়ার ইজ আ ফায়ার আপস্টেয়ার্স। এবং তৎক্ষণাৎ দমাদ্দম শব্দে ধরিত্রী প্রকম্পিত করে কাঠের সিঁড়ি সে প্রায় ভাঙতে ভাঙতে ওপরে উঠতে থাকে। তার পেছন পেছন কর্তাগিনিও সিঁড়ি ভাঙতে ভাঙতে ওপরে ঊর্ধ্বপানে ছোটেন। আর তাঁদের পশ্চাৎ ছুটতে ছুটতে আসে স্টিভি নামক বেঁটে ছাত্রটি। তার হাতে একটা খুন্তি, সেও ডিনার রাঁধছিল মনে হয়। উঠে গিয়ে জোর দৌড় ঠেলাঠেলি করছে দৈত্যাকৃতি ছেলেটা। দৌড় আর খোলে না, এদিকে অজস্র ধোঁয়া বেরোচ্ছে তার ফাঁক দিয়ে। ছেলে দুটোর কাঁধের ধাক্কায় দৌড় যখন ভাঙো ভাঙো, তখন সন্তপর্ণে তাদের একটু ঠেলে সরিয়ে, না প্লিজ লেট মি ট্রাই বলে কর্তা এগিয়ে যান এবং পকেট থেকে চাবিটি বের করেন। ওহো বলে একটা কাতর হালছাড়া শব্দটি বেরোয় ছেলে দুটির মুখ থেকে এবং কুট করে দরজা খুলে যায়। জাস্ট ইমাজিন স্টিভি, অল দ্য ওয়াইল হি হ্যাড দ্যাট কি অ্যান্ড। অপ্রস্তুত স্বরে কর্তামশাই কৈফিয়ত দেন, আমাকে তো আপনারা সুযোগই দিচ্ছিলেন না খুলতে, আমি কি করব? গিন্নি ভেবেছিলেন ঘরে ঢুকে দেখবেন সিনেমায় দেখা অগ্নিকাণ্ডের দৃশ্যের মতো ঘরময় লকলক করছে লাল হলুদ আগুন, যাকে বলে লেলিহান অগ্নিশিখার খেলা। চেয়ার টেবিলগুলো পটপট শব্দে পুড়ছে, পর্দাগুলো দাউ দাউ করে জ্বলছে, আর ফোমের কুশনগুলো দিকি দিকি। আহারে, কমলালেবু গাছ আর লঙ্কা গাছটার জন্য খুব মায়া হয় গিন্নির, ওগুলো জ্যান্ত ফলন্ত জিনিস তো। ওরই মধ্যে গিন্নি মনে মনে ভেবে নিচ্ছিলেন কেমন করে পাসপোর্ট দুটো, কবিতার খাতাটা আর কর্তার শখের টাইপরাইটারটা উদ্ধার করা যায়। গরিব মাস্টার মানুষ সদ্য কিনেছেন বড় সাধের যন্ত্রটি, ইনশিওর করানো হয়নি এখনো। সুখের কথা, এই সবগুলোই আছে শোবার ঘরে দেয়াল আলমারিতে, কিন্তু আগুন পেরিয়ে সেখানে যাওয়া যাবে তো? দরজা খুলে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক শান্তিময় দৃশ্য। একই লাবণ্যপূর্ণ প্রাণ প্রাণে সোহে। কেবল মেঝের একটা জায়গা থেকে ঘোরতর ধোঁয়া নির্গত হচ্ছে, সেখানে মোটা শতরঞ্চিটাও ক্রমাগত পুড়ছে, খুবই লোকালাইজড ধোঁয়া। ঠিক তার পাশেই কোটটা শান্ত হয়ে শুয়ে আছে পোষা কুকুরের মতো। ঘরে কোনোই শান্তিভঙ্গের লক্ষণ নেই, সব ঠিকঠাক। প্লেটে কুচো পেঁয়াজের পাশে গিন্নির ছুরি মজুদ, টিপয়ে কর্তার কফির পাশে খোলা অর্থনীতির বই, খুদে কমলালেবু, লাল লঙ্কা। হাসি হাসি মুখে যে যার টপ থেকে কর্তা গিন্নিকে অভ্যর্থনা জানালো, হায়। আহ্লাদে গিন্নির চোখে জল এসে যায়। আহ,
জীবন কত সুন্দর, ভগবান কত ভালো। কপালের ঘাম মুছে ছেলে দুটো বলল, ঈশ্বরকে ধন্যবাদ, কি বাঁচাটাই না বেঁচেছেন। দয়া করে ভবিষ্যতে আর দেশলাই ছড়াছড়ি করবেন না, ওটি বড়ই বিপজ্জনক খেলা। এদেশে কিচেন ম্যাচেস সেফটি ম্যাচেস হয় না। কর্তা নাক কুঁচকে বলল, আমাদের দেশে কিন্তু সব দেশলাই সেফটি ম্যাচেস হয়। ছেলেটি গিন্নির কোটটি মেঝে থেকে তুলে পিসি সরকারের মতো ঝেড়ে ঝুড়ে দেখালো যে এত আগুনে তাতে একটি ফুটো পর্যন্ত হয়নি। কোট পরীক্ষা করে নামিয়ে রেখে স্টিভি খুব গম্ভীর মুখে বলে, নট শুড ইউ থ্রো ইউর কোটস ইন্টু ফায়ার। এই সময় দেখা গেল যে কোটের লাইনিংটা নাইলনের। কর্তা গিন্নিতে চোরাই চোখাচোখি হয়। নেহাত কপাল জড়িয়ে আগুনে পড়েনি লাইনিংয়ের দিকটা, ভাগ্যিস। কর্তাগিন্নি সেই ছেলেদের কিছুতেই চা, কফি, বিয়ার, হুইস্কি, কোকাকোলা, 7 আপ, করি রাইস কিছুই খাওয়াতে রাজি করাতে পারলেন না। না, এই গোবদা ছেলে দুটোকে মোটেই মিশুক বলা চলে না। পুরো 1 বছরের মধ্যে কর্তাগিন্নির সঙ্গে তাদের সামাজিক যোগাযোগ হয়নি। সামাজিক যোগাযোগ হয়নি, কিন্তু অসামাজিক যোগাযোগ একবার একটা ঘটেছিল। এতই মনুষ্য সমাজ বহির্ভূত সেই বিরল সাক্ষাৎ যে উভয় পক্ষেই তা চিরস্মরণীয় হয়ে আছে। ঘটনাটি চেপে না রেখে বলে ফেলাই ভালো। মার্কিন দেশের লোকেরা 7 তাড়াতাড়ি ডিনার খেয়ে নেয়, অফিস থেকে ফিরেই 6টা নাগাদ। আর সূর্য ডোবেন তার যখন খুশি, রাত্রির 8টা, 9টা, 10টায়, খুব দীর্ঘ গোধূলি। সেদিন বড় সুন্দর বাতাস বইছে, দেশে যাকে বলে দক্ষিণা বায়, মনো রয় না, রয় না, রয় না ঘরে মনো রয় না। যদিও তখন শীতকালই, কিন্তু বসন্ত এই আসে কি সেই আসে বলে দারুণ শাসাচ্ছে। আবহাওয়াটি বড়ই মনোরম, ললিতলতা, লবঙ্গলতা, পরিশীলন কোমল। সেই সময় সমীরণ, মোটেই ঠান্ডা কামড় নেই। কর্তাগিন্নি ভাবলেন, আহা কি অপরূপ বসন্ত সন্ধ্যা, আজ আর রেঁধে কাজ নেই, একটু বাইরে থেকে খেয়ে আসা যাক। কর্তাগিন্নির এই ভাবনাটির মধ্যে অবশ্য বিশেষত্ব ছিল না। সপ্তাহে 2-1 দিনই তারা এরকম ভাবতেন। প্রত্যেকবার কারণগুলো ভিন্ন ভিন্ন তৈরি করে নিতেন, যথা আজ বড় সময় কম, অনেক পড়াশুনো আছে, রাঁধতে বসলে দেরি হয়ে যাবে, অথবা আজ হাতে ঢের উদ্বৃত্ত সময়, একটু ঘুরে ফিরে খেয়ে দিয়ে এলে কেমন হয়। আসল কারণ দুটি। প্রথমত, গিন্নি সদ্য রান্না শিখেছেন, তখনও ঠিক রন্ধনে দ্রৌপদী হননি। এক একদিন রান্না ফেল করে যায়, মুখে তোলা যায় না। দয়ার সাগর কর্তা যদিও তা স্বীকার করতে চান না, তবু তখন ডিম, রুটি, বেকন দিয়ে ডিনারের ফার্স্ট ব্রেক করতে হয়। দ্বিতীয় কারণটি আরও জোরালো। বাড়ির পাশে 2টি যারপর নাই সস্তা খাবারের দোকান আছে, একটি গ্রিক, অন্যটি চীনে। দোকান দুটি প্রধানত দেউলিয়া, ভবঘুরে ভিখারিদের জন্য হলেও গরিব কর্তাগিন্নির মুখে সেই রান্না অমৃত সমান লাগতো, বিশেষ বিলটা যখন আসতো। দোকান দুটি প্রায় পাশাপাশি, 5 মিনিটের হাঁটা রাস্তা, গিয়ে খেয়ে ফিরতে ঘণ্টাখানেক। অতএব কর্তাগিন্নি আজ আর কেউই ওভারকোটের অতিরিক্ত ভার বহন করলেন না এই আনন্দ বসন্ত সমাগমে। রাত তো হবে না, শীত পড়বার ঢের আগেই তারা ফিরে আসবেন, হালকা হৃদয়ে, পলকা পায়ে। কুহু কুহু করে বেরিয়ে পড়লেন। কর্তার পকেটে পার্স আছে বলে গিন্নি তার থলিটিও নিলেন না। গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে গিন্নি বেরুলেন। কর্তার প্রাণে বেশি আনন্দ হলে আইপিটি এর গান গাইতে থাকেন। দুজনে দুরকম গান গাইতে গাইতে গ্রিক দোকানে ঢুকলেন। সেখানে গ্রিক গান বাজছিল জ্যাক বক্সে। গিন্নি মেনু দেখতে দেখতে বললেন, আহা, এখানে পয়সা ফেললে যদি রবীন্দ্রসঙ্গীত হতো, সেটা ভালো হতো না বিশেষ, বরং যদি পথে নামো সাথী বাজাতো কিংবা ইন্টারন্যাশনাল বলে কর্তা একটা বিয়ার অর্ডার দেন, গিন্নি একটা কোকাকোলা, তারপর গ্রিক ল্যাম্ব রাইস স্যালাড, গজার মতো বাকলাভা, তুর্কি কফি। পেট পুড়ে প্রাণ ভরে খেয়ে দিয়ে বাড়িতে ফিরে এসে 3 তলায় উঠে পরিতৃপ্তি সহকারে ক্লোভ এবং কার্ডামাম চিবোতে চিবোতে কর্তাগিন্নি আবিষ্কার করলেন সর্বনাশই সমুৎপন্ন হয়েছে। এবং এই সর্বনাশে এমনকি পণ্ডিতের অর্ধেক ত্যাগ করার উপায় নেই, পুরোটাই পরিত্যাগ করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে ঘরবাড়ি, ফ্ল্যাট, নো অ্যাডমিশন। কেননা কর্তার চাবিটি আছে তাঁর ওভারকোটের পকেটে, গিন্নির চাবি তাঁর বটুয়ায়, এবং কোট বটুয়া দুটোই ঘরের ভেতর থেকে গেছে, ঘরে চাবি বন্ধ।
অতএব আপন ঘরে পরবাসী ঢুকতে আর পারি নে। এখন ঘরে ঢুকতে হলে এতগুলো কাজ করতে হয়। 1, বাড়িওয়ালাকে বস্টনে টেলিফোন করে এক্সট্রা চাবি প্রার্থনা করতে হবে। 2, সেটাও কোনো ফোন বুথে গিয়ে। 3, তারপর সেই বস্টনে ছুটতে হবে চাবিটি আনতে, যদি তৃতীয় চাবি থাকে, কেননা 2টি চাবি দিয়ে দিয়েছিলেন তিনি। 4, এদিকে গাড়ির চাবিও তো রয়ে গেছে ঘরের মধ্যে, ঘরের চাবির সঙ্গে, অতএব টিউব ট্রেনে করে বস্টনে যেতে হবে। এবং 5, ততক্ষণে শীত বেশ জাঁকিয়ে নেমে পড়বে। বসন্তকালের শীত নিশাচর, রাত হলে ঝপাং করে তিনি ঝাঁপ দিয়ে পড়েন জনমানুষের ওপরে বাঘের মতো, অথচ ওভারকোটগুলো ঘরের মধ্যে বন্দি। এই শীতে নদী পেরিয়ে বিনা কোটে বস্টন যাওয়া। কর্তার ফর্সা মুখটি শুকিয়ে বাসি বকুল ফুল। এমন 5 দাগ সমস্যা সামনে, প্রত্যেকটি খাঁটি। হায় হায়, কি গণ্ডগোলটাই যে পাকিয়ে গেল আজকের এই আনন্দ বসন্ত সমাগমে। হেনকালে গিন্নি লাজুক গলায় বেগুনি বেগুনি মুখে কর্তাকে বললেন, হ্যাঁ গো, এদেশে রেইন ওয়াটার পাইপ হয় না? আমি কিন্তু পাইপ দিয়ে উঠতে পারি। গিন্নির কথায় চমৎকৃত কর্তার প্রথমে বাক্যরোধ হয়ে গেল। তারপরে সম্বিত ফিরে পেয়ে ভাঙা গলায় বললেন, সে কি? তাতেই যথেষ্ট উৎসাহ পেয়ে গিন্নি উবাচ, অবশ্যই এসব বাড়ির তো ঢালু ছাদ, রেইন ওয়াটার পাইপ নাও থাকতে পারে। তা নাই থাকলো চিমনির পাইপ টাইপ যা হোক কিছু একটা থাকবে নিশ্চয়ই, বলে নিচে ছুটলেন সরেজমিনে তদন্ত করতে। কর্তা আর কি করেন, তিনিও নিচে চললেন। যেহেতু কোনো সূক্ষ্ম বুদ্ধিদীপ্ত সমাধান সাপ্লাই করতে পারছেন না, আপাতত বিষয়টাই এমন স্থূল আনইন্টেলেকচুয়াল, অগত্যা গিন্নির সরল মোটা অ্যাপ্রোচটাই মেনে নেওয়া যাক। বাড়ির পশ্চাৎভাগে একটুখানি পোড়ো জমি, সেইখানে 3টি ফ্ল্যাটের 3খানি সুবৃহৎ আবর্জনা ভাণ্ড, মার্কিনী ভাষায় গার্বেজ ক্যান। বসে আছেন কর্তা ব্যক্তির মতো সারি সারি সুগম্ভীর এবং প্রায় অন্তঃসার শূন্য, কেননা গতকালই পৌরসভার এক গাড়ি 1 সপ্তাহের আবর্জনা কুড়িয়ে নিয়ে গেছে। পাইপের সন্ধানে গিয়ে আরেকটি বস্তু আবিষ্কার করে ফেলেছেন গিন্নি এদিকে করে, তিনি আহ্লাদে আত্মহারা। আরে বাহ, সমস্যার সমাধান! সামনে কিনা একটা অতি দীর্ঘ লোহার মই, দেওয়ালে চমৎকার প্রলম্বিত, ঠিক কর্তা গিন্নির চিলেকোঠা শয়নকক্ষের বাতায়নই উৎসমূল, এবং সেই জানলা নিচ থেকেই দেখা যাচ্ছে। আজ শীত কম বলে ছিটকিনি দেওয়া নেই, 1/3 খোলা, অর্থাৎ ওটাকে ঠেলে আরেকটু ওপরে তুলে দিতে পারলে ঘরে ঢোকাটা তুচ্ছ। ইংরেজি সিনেমায় দেখা বিদেশি জানলাগুলো পাঠকদের মন্তব্য, কুত্রাপি গ্রিল গড়াদের ঝামেলা থাকে না। পাইপের বদলে মই পেলুম টাকডুমা ডুমডুম। পরম উৎসাহে গিন্নি বললেন কর্তাকে, তবে আর ভাবনা কিসের, তুমিই উঠে পড়ো। হাজারো গিন্নি এটুকু জানেন যে ভদ্র সমাজে পুরুষকেই প্রথমে পুরুষের ভূমিকায় একটা চান্স দিতে হয়, এবং মই বেয়ে ওঠাটা ঠিক নতুন বউয়ের যোগ্য রোল নয়। সঙ্গে সঙ্গে সপ্রতিভ সুরে কর্তা বলেন, হ্যাঁ সে তো উঠতেই পারি, এ আর কে না পারে। তারপর নিজে ঝাঁকড়া চুলে একটু বিলি কেটে নিয়ে ফের বললেন, নো প্রবলেম, সহজ পন্থা তো সামনে, যে কেউ উঠে পড়লেই হলো। কিন্তু কার্যত মই স্পর্শ করার কোনোই লক্ষণ দেখালেন না। অধৈর্য গিন্নি এবার তাড়া লাগালেন, কই ওঠো। বসংবদ্ধভাবে কর্তা বললেন, এই উঠছি, বলে গম্ভীরভাবে একবার বাঁ দিক থেকে আরেকবার ডান দিক থেকে সিঁড়িটাকে খুব যত্ন সহকারে বৈজ্ঞানিক সূক্ষ্মতায় পর্যবেক্ষণ করতে শুরু করেন, ধীর সুস্থির বিলম্বিত লয়ে পায়চারিপূর্বক, যেন বাঘের খাঁচায় ব্যাঘ্র। সরু 18 ইঞ্চি চওড়া লোহার শিকের তৈরি মই বিপজ্জনকভাবে সিধে উঠে গেছে স্বর্গের সিঁড়ির মতো, ঠিক কর্তা গিন্নির জানলা পর্যন্ত। হাতল টাতলের বালাই নেই, দেওয়াল থেকেও ফুটকানেক দূরে, এবং মাটি থেকে প্রায় 1 তলা উঁচুতে নেমে এসে হঠাৎ ফুরিয়ে গেছে। এর নাম ফায়ার এসকেপ। বাড়িতে আগুন লাগলে এই মই বেয়ে বাইরে পালিয়ে আসতে হয়, শুধু নামবার জন্যেই এই মই ওঠবার জন্য নয়। বাড়িতে আগুন লাগলে এই সিঁড়ি বেয়ে নেমে এসে শেষ ধাপ থেকে ওরাং ওটাংয়ের মতো 2 হাতে ঝুলে পড়লে পা মাটি থেকে খুব বেশি ওপরে থাকে না, তখন দুগ্গা বলে ঝুপ করে লাফালেই হলো। কিন্তু মাটিতে দাঁড়িয়ে ওই সিঁড়িতে নাগাল পাবার কোনো উপায় সাধারণ মানুষের নেই, নতুবা চোরেরা যে রেগুলারলি ওঠানামা করবে।
মার্কিন দেশে প্রত্যেক বাড়িতে এই লোহার সিঁড়ি আইনত অপরিহার্য, এবং ধনী বাড়ির গিন্নির মতোই ধনী বাড়ির ফায়ার এস্কেপের মতো বেশ নধর পুষ্ট রেলিং টেলিংওয়ালা দোহারা চেহারা হয়, আর গরিব বাড়ির ফায়ার এস্কেপার হয় রোগা সরু চিমসে, যেমন এটা জন্ম হয়েছে যেন সেই আইনের দৌলতে নাম কাওয়াস্তে, কাম কাওয়াস্তে নয়। কর্তার দ্বিধান্বিত দুশ্চিন্তিত পায়চারি দেখে গিন্নি ভাবলেন, কর্তা নিশ্চয়ই ভাবছেন অত ওপরে মইটা ফুরিয়েছে, এখন উঠি কী করে। বুনো গিন্নির মাথায় চমৎকার দুর্বুদ্ধির বৈদ্যুতিক উদ্ভাস এসে গেল। তাঁর শরীরে তো ঘেন্নাবৃত্তি নেই। তিনি বললেন, এসো, আমরা একটা গার্বেজ ক্যানের ময়লা আরেকটাতে ঢেলে নিয়ে খালি পাত্রটি উপর করে মইয়ের তলায় পাতি, তারপর ওটার উপরে চড়লে তুমি ঠিকই হাত পেয়ে যাবে মইতে, তুমি যা লম্বা। বলে কর্তার 5 ফুট 10.5 ইঞ্চি দৈর্ঘ্যটি সপ্রশংস নয়নে বন্দনা করেন। আহা, কি চেহারা, যেন শালপ্রাংশু, মহাভোজ কি নন। কর্তা তাতে ধন্যবোধ করলেও ডাস্টবিনে চড়বার কাজে খুব একটা উৎসাহ পেলেন বলে মনে হলো না। কিন্তু অধীর আগ্রহে প্রবলা সেই গিন্নিকে দমায় কে। অনতি বিলম্বেই একটা ময়লা ফেলার ড্রাম খালি করে ফেলে সেটা মইয়ের তলায় উল্টিয়ে পাতা হয়ে গেল। মঞ্চ প্রস্তুত, এবার কর্তার তাতে উঠে পড়ার অপেক্ষা। হেনকালে গিন্নির অত্যুৎস কাঁখিপল্লব এড়িয়ে অন্যদিকে তাকে নিরুপায় কর্তা আমতা আমতা করে বলেই ফেললেন, শোনো, একটা কথা তোমাকে বলা হয়নি। গিন্নির মুখ শুকিয়ে গেল। বলা হয়নি এমন কথা এখনও আছে? এই পাক্কা 7.5 মাস পরেও, অর্থাৎ 30 × 7 + 15 রাত্রি একাদিক্রমে গুঞ্জনের পরে। কত অপরাধীর মতো মাটিমুখ হয়ে যা থাকে কপালে সুরে বলে ফেললেন, আমার ভার্টিগো আছে। বিমর্ষ গিন্নি এবার আঁতকে উঠলেন। গিন্নি অকাতরে কাতরে ওঠেন, যেন সিফিলিস। সে কি গো, সে তো একটা ভয়ঙ্কর হিংস্র মনের রোগ, যা খুনিদের থাকে। শুনেছি হিচককের ভার্টিগো নামের একটা ছবিতে স্বামী স্ত্রী। কথাটি এবার হাহা করে ওঠেন, ওরে না রে, খুন টুনের ব্যাপারই নয়। ভার্টিগো একটা তুচ্ছ অসুখ, অতি তুচ্ছ, অত্যন্ত সাধারণ, মোস্ট কমন প্রবলেম, যাতে ওপর থেকে নিচের দিকে তাকানো যায় না। দেশের বাড়িতে দেখোনি, দেয়াল ঘড়িতে বাবা দম দিতেন, ঠাকুর দম দিত, এমনকি মালিও দম দিত, অথচ আমি কদাচ দিতাম না। আমি যে মইতে চড়তে পারি না, চড়লেই মাথা ঘোরে, বুক ধরফর করে, বমি পায়, মনে হয় পড়ে যাব অথবা লাফিয়ে পড়ি। সেই জন্যই তো তোমার সঙ্গে কুতুব মিনারে কিছুতেই চড়লুম না। উফ, কি সর্বনাশ, মনে হয় লাফিয়ে পড়ি। গিন্নি লাফিয়ে ওঠেন, কিন্তু গলা শুনে মনে হয় না সর্বনাশের গন্ধ পাচ্ছেন। লাফিয়ে গিন্নি একেবারে গার্বেজ ক্যানের উপরেই উঠে পড়লেন। উঠে সল্লাসে বললেন, খবরদার, তোমার মইতে চড়ে কাজ নেই। আটটু হলেই সর্বনাশ হচ্ছিল আর কি। এ তো আমার ডাল ভাত, এ আমি ইজিলি চড়তে পারি। গিন্নির গলায় স্পষ্ট রিলিফ। বিয়ের পরেই দল বেঁধে সবাই কুতুব মিনারে গিয়ে গিন্নি সত্যি বড্ড মনে কষ্ট হয়েছিল। জেদ করে কর্তা নিচে দাঁড়িয়ে রইলেন একা একাই, কিন্তু ওদিকে যে একটা ভীষণ সাজগোজ করা পাঞ্জাবি মেয়েও নিচে দাঁড়িয়েছিল। গিন্নি তাই মিনারে চড়ে মোটেও মনে শান্তি পাননি। আজ বুকটা যেন জুড়িয়ে গেল। এই ব্যাপার ছিল তাহলে? সেই ব্যাপার নয়, তারা, জয় মা তারা। গিন্নি হঠাৎ মনে মনে তার পিতৃদেবের মতো হুঙ্কার দিয়ে ওঠেন, তারা ব্রহ্মময়ী মা গো, বাঁচা গেল। 1.5 মাস আগেই কর্তা গিন্নির বিবাহের অর্ধবর্ষপূর্তি জয়ন্তী উৎসব হয়ে গেছে বটে, কিন্তু দেখা যাচ্ছে এখনও গেল না আধার। এখনও কত কি জানা বাকি, পরস্পরকে ভালো করে চেনাই হয়নি। এই সংকট মুহূর্তে গিন্নি প্রথম জানলেন তার সর্বশক্তিমান কর্তা একটা জিনিস পারে না, আর কর্তা অবগত হলেন যে গিন্নি সেইটি তো পারেনি, পরন্তু আরেকটা জিনিসও পারেন। গিন্নি জানলেন তার কর্তা মইতে চড়তে অপারগ, এবং কর্তাও এই প্রথম জানলেন যে গিন্নিটি রেইন ওয়াটার পাইপ বাইতে ওস্তাদ। দুজনে দেখা হলো মধু যামিনী রে। হলে কি হবে, গিন্নির আঙুলের ডগাটুকুও পৌঁছলো না মইয়ের শেষ ধাপ পর্যন্ত, পায়ের তো প্রশ্নই নেই। তখন পুরুষ জাতির সম্মান রক্ষার্থে কর্তাও উঠে পড়লেন উল্টোনো আবর্জনা পাত্রের পৃষ্ঠদেশে। কর্তাকে দেখে উদ্বিগ্ন গিন্নির মনে একটি ছবি ভেসে এলো। আচ্ছা, একটু একটু কিষ্কিন্ধা রাজার মতো দেখাচ্ছে না তো গো আমাদের? কিন্তু কর্তা কেজো মানুষ, ওসব নান্দনিক অপভাবনার তার সময় নেই। দূর, যত উটকো ভাবনা।
বলে কর্তা ততক্ষণে গিন্নিকে দুহাতে শক্ত করে শূন্যে তুলে ধরেছেন এবং টারজানের মতোই অবলীলাক্রমে গিন্নির শাঁখা নোয়া পড়া হাত দুটি মই ধরে ঝুলে পড়েছে। তারপর কর্তার স্বেচ্ছা নিবেদিত স্কন্ধদেশে পদস্থাপনপূর্বক নববধূ মইতে পা তোলেন, অনেকটা প্যারালাল বারের কায়দায়। বীরপুরুষ কর্তামশাইয়ের মুখ ফসকে এই সময় একটা মৃদু অস্ফুট আর্তনাদ নিষ্ক্রান্ত হলো। গিন্নি তাড়াতাড়ি জিভ কাটলেন, এই যা, লাগলো না তো? পায়ে চটি যে। এমন সময় একটা ঝনঝন শব্দ শুনে কর্তাগিন্নি চোখ চলে যায় সামনে জানলার দিকে। একতলার বুড়িমার রান্নাঘরের জানলার পর্দা সরানো, সিঙ্কের সামনে বৃদ্ধাটি অবশ দাঁড়িয়ে, এক হাতে বাসন মাজার বুরুষ, অন্য হাতে প্লেটটা পড়ে গিয়ে ভেঙে গেল। পুরু লেন্সের তলা দিয়ে তার চোখ দেখা যায় না, কিন্তু খুলে যাওয়া ফোকলা মুখের গোল হাঁটি কাতলা মাছের খাবি খাওয়ার কথা মনে পড়িয়ে দেয়। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটার মধ্যেই বিশ্বের বিস্ময় স্তম্ভিত। গিন্নি এবার একটু লজ্জা পান। সৌজন্যসূচক হাসি একটু করে ছুঁড়ে দিয়েই তিনি মইবে রাজমিস্ত্রির মতো স্বচ্ছন্দে উঠে যান। তারপর বুড়ির স্তব্ধ দৃষ্টির সামনে দুপাটি জরির চটি শূন্য থেকে পুষ্পবৃষ্টির মতো খসে পড়ে। কর্তা ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে হাসেন একটু, পরমুহূর্তেই পুনরায় ঊর্ধ্বমুখে দুই কোমরে দুই হাত গিন্নি সশরীরে স্বর্গারোহণের পূর্ণ দৃশ্য ধ্যানস্থ চিত্তে নিরীক্ষণ করেন। গার্বেজ ক্যানের ওপর থেকে নামবার কথাটা তার মনেও পড়ে না। চেয়ে চেয়ে দেখেন আর মনে মনে তারিফ করেন, বাহ, গিন্নি তো দিব্যি উপরে উঠছেন, পায়ে পায়ে তো মন্দ প্রগ্রেস হচ্ছে না, খাসা। ও কি, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন কেন? গিন্নির হলো কি? কর্তার ভুরু কুঁচকে যায়। ওদিকে গিন্নির এই হলো, মই দিয়ে দিব্যি চড়ছিলেন উদ্বেড়ালের মতো তরতরিয়ে। সহসা সামনে পড়ল পর্দা সরানো দোতলার জানলা। ঘরে আলো জ্বলছে। বেটে স্টিভি চেয়ারে বসে নিচু হয়ে পা থেকে মোজা খুলছে, পরনে কেবল আন্ডারওয়্যার, কাঁধে তোয়ালে, অবশ্যই স্নানে যাচ্ছে। এবং জানলার দিকে পিছন ফিরে সদ্যস্নাত দৈত্যটি আয়নার সামনে বাহুমূলে সবেগে পাউডার মাখছে, পরনে কেবল জন্মসূত্রে প্রাপ্ত 2 গজ 2 ইঞ্চি অম্লান সাদা চামড়া। এমন সময় আয়নায় কিছু দেখে ভূত দেখবার মতো শিহরিত হলো সে। হাত কেঁপে উঠে পাউডারের পাফ পড়ে গেল, মুখ থেকে শব্দও নির্গত হয়ে থাকবে, কেননা স্টিভি মুখ তুলে চাইল, দৃষ্টি বিস্ফারিত, ওষ্ঠাধর উন্মুক্ত, যেন দুজনকেই ভূতে পেয়েছে। তারা দেখল দোতলার বাতায়ন পথে নিষ্পত্র মেপল গাছের উঁচু ডগার ফাঁকে ধূপছায়া রং সন্ধ্যা মেঘের গায়ে হেলান দিয়ে মহাশূন্য উদিত হয়েছে 3 তলার গিন্নির সহাস্য বেগুনি বদনচন্দ্রিমা। একজন দেখলো সেটা আয়নায় থালার জলে সূর্যগ্রহণ দেখার মতো, আর একজন দেখলো সোজাসুজি, এবং একেই কবির ভাষায় বলা হয়েছে বিপথে বিস্ময়। দৈত্যাকৃতি কিশোরটি লজ্জায় হঠাৎ বসে পড়ল। এইভাবে যে দোতলার জানলায় উঁকি দিয়ে কেউ কদাচ তাদের নির্জনতা ভঙ্গ করতে পারে, এ তাদের বন্যতম কিশোর কল্পনারও বাইরে। অথচ গিন্নি বেচারি কি আর করবেন? এ তো আর ইচ্ছে করে নয়। তিনি বা কেমন করে জানবেন এই নৎসার ছেলেরা অমন ধরাধামে ভূমিষ্ঠ হবার মতো তখনই চান করে বেরোবে? বিপন্নতার ঘোর কাটতে না কাটতেই ছেলে দুটি দেখল শাড়ির পাড়ে ঘেরা 2টি মোজা পরা স্ত্রীচরণ তরতর করে তাদেরই জানলার বাইরে দিয়ে অনন্ত ঊর্ধ্বলোকের দিকে উঠে গেল। যতক্ষণে তারা সামলে সামলে আত্মস্থ হয়ে জানলায় এসে কাঁচ তুলে চেঁচামেচি চড়ল, হে, হোয়াটস দ্য ম্যাটার, ততক্ষণে 3 তলার জানলা দয়া করে দ্বিধা হয়েছেন এবং গিন্নিও তাতে প্রবেশ করে ফেলেছেন। কেবল তখনও আনমন মুগ্ধ নেত্রের গার্বেজ ক্যানের বেদিতেই প্রতিষ্ঠিত হয়ে আছেন কর্তামশাই। ওদের প্রশ্নের উত্তরে তিনি আপন পটভূমি বিস্মৃত হয়ে স্বভাবসুলভ সম্ভ্রান্ত গলায় উত্তর দেন, নাথিং রিয়েলি, উই আর জাস্ট লকড আউট। শুনে বালকদয় বিস্ময়সূচক আওয়াজ করল, কিন্তু আপনি গার্বেজ ক্যানের উপরে দাঁড়িয়ে কেন? ওটা যে ভেঙে যাবে। সহসা সচেতন হয়ে কর্তা তাড়াতাড়ি নেমে পড়েন, মুখে লাজুক হাসি। জোর পেয়ে লম্বা ছেলেটা ধমকে ওঠে, লকডাউন তো সকলেরই হয়, তাই বলে ঘরে ঢোকবার প্রকৃষ্টতম পন্থা কি এইটে? হা ঈশ্বর, আপনি নিজেই বা ওঠেননি কেন? মেয়েদেরকে এ কাজে পাঠানো ঠিক? মাঠকুল স্টিভি অমনি ফোড়ন কাটে, আপনার স্ত্রী যদি পড়ে যেতেন, অত লং ড্রেস পরে কেউ কখনো মই বেয়ে ওঠে? গুডনেস গ্রেশাস। কর্তা প্রাণপণে ভদ্রতার কানা আঁকড়ে চুপ করে আছেন। মার্কিনী জ্ঞান বিতরণ আর শেষ হয় না। কে আর স্নান করে বেরিয়ে এই অরক্ষিত অবস্থায় সন্ধ্যের আবছায়ায় দোতলার খোলা জানলায় শূন্যে উড়ন্ত নারী মূর্তি দেখলে খুশি হয়?
স্টিভি বলে, এর চেয়ে আপনারা একটা ডুপ্লিকেট চাবি নিচের তলার বৃদ্ধা মহিলার কাছে জমা রাখেন না কেন? জগতে আর সবাই যা করে আমরাও যা করেছি। কর্তা কোনো উত্তর ভাববার আগেই ঠং করে একটি চাবি শূন্য থেকে এসে পড়ল গার্বেজ ক্যানের মাথায়, তারপরে ছিটকে গিয়ে মাটিতে। কর্তা চটপট কুড়িয়ে নিয়ে পকেটে ভরেন। আবার বিস্ময়ে হতচকিত হয় বালকবৃন্দ। জি! এবং লম্বুটা আরেক প্রস্ত ধমক লাগায়, আচ্ছা এটার কোনো প্রয়োজন ছিল কি? যদি ওপাশের ওই গার্বেজ ক্যানটার মধ্যে গিয়ে পড়তো চাবিটা, তখন চাবি উদ্ধার করতে আপনারা 3 শুদ্ধ ময়লা ঘাঁটতে যেতেন? তার চেয়ে আপনি কি টুকটুক করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে পারতেন না? গিয়ে দৌড়ে টোকা মারতেন, আপনার গিন্নি তো ভেতর থেকেই খুলে দিতেন। উড নট দ্যাট বি বেটার? কর্তাটি জাতে মাস্টার সাহেবপুত্তরদের জ্ঞান দেওয়াই তাঁর স্বধর্ম, তাছাড়া ছাত্র বয়সে দুর্ধর্ষ ডিবেটারও ছিলেন। কিন্তু আজকে কী যে হয়েছে তাঁর, এই অর্বাচীন অপগণ্ড সন্ডামার্কা বোকা পাকা দুটো পুঁচকে ক্রুকাটগুলো আকাটমুখ আন্ডার গ্র্যাজুয়েটদের বক্তিয়ারির কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। অমন দুর্দমনীয় উঠতি পণ্ডিত কর্তামশাই মনে মনে গাল দিতে থাকলেন, কিন্তু মুখে শব্দ জোগালো না। ওদেরই পক্ষে অকাট্য যুক্তি। কর্তা অযৌক্তিক এঁড়েতক্ষ করতে পারলেন না একদম, সেটাতে গিন্নিরই মনোপলি। কর্তা অগত্যা 2 পকেটে 2 হাত গুঁজে পা ফাঁক করে দাঁড়িয়ে একটা সাবান কাচা হাসি হেসে ঊর্ধ্বে মুখে তাকিয়ে বললেন, তাই তো। আর ভাবলেন, সিগারেট কই, সিগারেট? ইতিমধ্যে ওপরে জানলার ফাঁকে গিলোটিনের আসামির মতো মুখটি বাড়িয়ে ব্যাপার স্যাপার সযত্নে শ্রবণ পর্যবেক্ষণ করছিলেন গিন্নি। তাঁর ভালো মানুষ কর্তাটিকে বাগে পেয়ে এই দুটো তেঁদুর ছোকরা যা নয় তাই বকুনি দিচ্ছে। এ কি গিন্নি সইতে পারেন? সাহেব গুন্ডা বলেই পার পেয়ে যাবে? কখনো নয়। তৎক্ষণাৎ গনগনে লাভার মতো, অগ্নুৎপাতের মতো, অথবা রাগী ভগবান জোহবার দৈববাণীর মতো গিন্নি ওপর থেকে গরম গরম শব্দবৃষ্টি করতে থাকেন। অযাচিত উপদেশের জন্য অনেক ধন্যবাদ। এবার থেকে নিশ্চয়ই শখ করে ফায়ার এস্কেপ বেয়ে ফ্ল্যাটে ঢুকবো না আমরা। তবে চাবিটা কেন নিচে ফেলা হলো জানতে চাইলে এই বলছি, শুনে রাখো, যাতে উনি একতলার বৃদ্ধা মহিলার হাতে একেবারে চাবি জমা দিয়েই তবে ওপরে ওঠেন। জীবনে যাতে এরকম ভুল দ্বিতীয়বার না ঘটে। বুঝলে বাছারা? ওকে কিডস, আর ইউ স্যাটিসফাইড? দোতলার জানলা থেকে ডাবল গিলোটিনের মতো দুটো মুন্ডু বাড়িয়ে থাকা 2 ছেলে বাক্যসুধা শুনল, কিন্তু ঘাড় ঘুরিয়ে ওপরের দিকে চাইতে সাহস করল না। সেই মুখ, সেই আলো আধারিতে মুক্ত বাতায়ন পথে দীর্ঘ মেপল গাছের নিষ্পত্র ছায়ার ফাঁকে সন্ধ্যা মেঘের গায়ে হেলান দিয়ে মহাশূন্যে অভ্যুদিত সেই অলৌকিক বাদামরঙা মুখচ্ছবি, সে কি আরও একবার দেখা সম্ভব? তারা তো আর রবীন্দ্রনাথ পড়েনি। প্রিয়ার ছায়াও যে আকাশে এক একদিন ভাসে, তাদের সে তত্ত্ব জানা নেই। তাই বলুন, ওয়েল দ্যাট মেক সেন্স, গুড নাইট। এবং চটপট ঘরের মধ্যে মুন্ডু টেনে নিয়ে জানলা নামিয়ে ফেলল। কি জানি আবার যদি মই বেয়ে নেমে আসে। বৃদ্ধার হাতে চাবিটি জমা দিয়ে প্লেট ভাঙার জন্য যারপর নাই দুঃখ জ্ঞাপন করে অবশেষে নিজের ঘরে ঢুকে $2 আরামকেদারায় গায়ে এলিয়ে 50 সেন্টের মাটির মগে করে গরম গরম কফি খেতে খেতে কর্তা ভয়ে ভয়ে কথাটি পারলেন। হ্যাঁ গো, রমেশদের একটু ফোন করি, একটু আসতে বলি, বড্ড হুইস্কি খেতে ইচ্ছে করছে। স্ট্রেনটা তো বড় কম গেল না। চোখ পাকিয়ে অদম্য স্পর্ধা গিন্নি বললেন, স্ট্রেনটা কার বেশি গেছে শুনি? আমি মই বেয়ে 3 তলা উঠলাম আর হুইস্কি খাবে তুমি? তারপর মিষ্টি হেসে কৃপা বর্ষণ করেন। ঠিক আছে, ফোন করে দিচ্ছি। বেশি রাত করে চলবে না কিন্তু আজকে, কাল ভোরবেলা ক্লাস আছে। প্রশ্রয় পেয়ে আহ্লাদে গদগদ কর্তা কৃতজ্ঞ চিত্তে 2 হাত তুলে গিন্নির মইতে চড়ার কৃতিত্বের অকুণ্ঠ প্রশংসা করতে থাকেন। একসময় তারই ফাঁকে টুক করে বলে ফেলেন, আচ্ছা তুমি চাবিটা সত্যি সত্যি বুড়িকে জমা দেওয়ার জন্যই নিচে ফেলেছিলে? এতক্ষণে নিজের প্রশংসা শুনে খুশি বিগলিত গিন্নি খলবলিয়ে বলে উঠলেন, আরে দূর, তুমিও যেমন। ছোকরাগুলো চ্যাটাং চ্যাটাং কথা শুনে মাথা গরম হয়ে গেল, তাই ওরকম বলে দিলুম। আসলে আমার মোটেই মনেই ছিল না যে এসব ইয়ের লক ভেতর বাইর দুদিক দিয়েই খোলে। আমি ভেবেছি তালাবন্ধ ঘরে আটকে পড়েছি, বাইরে থেকে না খুললে বুঝি, তাই তো তোমাকে চাবিটা ফেলে দিল। হঠাৎ একটু ঘনিয়ে এসে গিন্নির ডাঁসা গোলাপজামের মতো চিবুকটি ছুঁয়ে গলাটা বিরাট খাদে নামিয়ে কর্তা বললেন,
যাতে আমি গিয়ে আমার বন্দিনী কন্যাটিকে উদ্ধার করি। কর্তার গলায় কি যে ছিল, অমন গেছো গিন্নির মুখখানি হঠাৎ নিচু হয়ে যায়। অমন বাক্যবাগীর জিভে কেবল একটাই শব্দ জোগায়, যা। 1 মিনিটে স্তব্ধতা। তারপরে গিন্নি টংটঙিয়ে ওঠেন, ওই বেল বাজলো বলে এক্ষুনি রমেশরা এসে পড়বে কিন্তু। হ্যাঁ, নমস্কার শ্রোতা বন্ধুরা, শুনছিলেন নবনীতা দেবসেনের কলমে তাদের নববিবাহিত জীবনের আখ্যান সেদিন দুজনে। কেমন লাগলো এই রম্য রচনাটি অবশ্যই জানাবেন। আর এরকম নানান গল্প, কবিতা সংক্রান্ত আলোচনা, শ্রুতিনাটক শোনবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক আর শেয়ারও করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।